আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা, যেটা কিনা পার্ট 5, অর্থাৎ অগাস্ট মাসে তোমাদের যেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এখানে এক দাগে কী বলা হচ্ছে, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখা, অর্থাৎ শর্ট কোশ্চেন দেওয়া আছে এসিকিউ টাইপের। তো একের পর এক আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করেছি, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে সবাই কিন্তু দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে, যাতে কিনা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাকে বা তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো এবারে শুরু করি। তো বন্ধুরা দেখো এখানে এক দাগে কী বলা হচ্ছে, এক দাগে বলা হচ্ছে কি কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন অর্থাৎ একের একে কী বলা হচ্ছে, হিন্দি উপস্থিত সেই চেষ্টাই করছেন। হিন্দি উপস্থিত সেই চেষ্টাই করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা একবার দেখে নাও। তো বন্ধুরা তার এই কোশ্চেনের অ্যান্সার দেখো কী বলা হচ্ছে, যে হিন্দি উপস্থিত সেই চেষ্টাই করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। দেখো এখানে বলা হচ্ছে কি, যে নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী জানিয়েছেন হিন্দি সাহিত্যের বেশ কিছু সাহিত্যিক হিন্দি ভাষা থেকে আরবি, ফরাসি, ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষার প্রভাব তাড়ানোর চেষ্টা করছেন। ঠিক আছে, আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। তারপরের কোশ্চেন দেখে নাও। সেকেন্ড কোশ্চেন দেখো 1.2 কি আছে, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। ঠিক আছে, তো এই সেকেন্ড কোশ্চেনে দেখে নাও উত্তরটা। দেখো বন্ধুরা উত্তর আমি লিখেছি, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, ষাঁড়ের বন, চাঁদা সরপুটি মাছদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে দলা মাথা ঘাস, লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। তো বন্ধুরা থার্ড কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের সকলকে আর একবার বলতে চাইছি যে আমি কিন্তু ক্লাস 10-এর প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি। ঠিক আছে, অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আমি উপরে আই বাটনেও দিয়ে দেবো, এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো তোমরা ভিডিওগুলো কিন্তু একবার দেখে নেবে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তো বন্ধুরা এবার আমরা 1.3 দেখব, যে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কি। ঠিক আছে, দেখো বন্ধুরা 1.3-এর অ্যান্সার, পত্র লেখক স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল মিস নোবেলের মধ্যে রয়েছে শিক্ষা, পবিত্রতা, ভালোবাসা প্রভৃতি গুণ। এই কারণে ভারতে নারী কল্যাণমুখী একাধিক কাজের ক্ষেত্রে তার বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তারপরে দেখো আমি আর কোশ্চেন পড়ছি না, এখানেই আমার সমস্ত কোশ্চেন লেখা আছে, আমি তোমাদেরকে এখান থেকে সমস্ত কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন উঠানের লাউ মাথাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। তারপরের কোশ্চেন দেখো 1.5-এ কি বলা হচ্ছে, তোমার বাড়ি কোথায়, রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল। ঠিক আছে, তারপরে দেখো উত্তরে আমি কি লিখেছি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প অবলম্বনে আগন্তুক শ্রী রুক্মিণী কুমার রায়ের রাধারানীর থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাধারানী জানিয়েছিল তার বাড়ি শ্রীরামপুর। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা মুভ করব 2 দাগে। ঠিক আছে, তো 2 দাগে দেখে নাও কি কি কোশ্চেন আছে।
তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই 2 দাগে দেখো এত এই 2.4 অব্দি কোশ্চেনগুলো আছে, আমি সমস্ত কোশ্চেন লিখেছি এবং সলভও করেছি, তোমরা জাস্ট সেগুলো দেখে নাও, ঠিক আছে। দেখো 2 দাগে বলা হচ্ছে কি যে কম বেশি 60টি শব্দের উত্তর দাও। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? বন্ধুরা উত্তরে আমি কি লিখেছি দেখো, যে উদ্ধৃত অংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। তারপর দেখো আমি একটা বক্স করেছি, ঠিক আছে। তার আগে আমি একটা বুলেট পয়েন্ট দিয়েছি, ঠিক আছে বন্ধুরা, তার আগে আমি একটা বুলেট পয়েন্ট দিয়েছি। আর কি করেছি দেখো, এটাকে আমি আবার লিখেছি সুন্দর করে যে সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার কারণ। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ দেখো, ভাষাবিদ প্রাবন্ধিক দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা অনুভূতি বা বস্তুকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষায় একমাত্র নিজস্ব ধাতু শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখো, তারপর হচ্ছে কি পুরাতন ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষার নতুন শব্দ তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে পরের কোশ্চেনটা একবার দেখে নাও। পরের কোশ্চেনে কী বলা আছে 2 পয়েন্ট দিয়ে, যে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? তো দেখো উদ্ধৃত অংশটি বঙ্গ প্রকৃতির রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। এরপরে আমি কি লিখেছি দেখো, কন্যার পরিচয় লিখেছি, ঠিক আছে। তোমরা এরকম সুন্দর করে বক্স করে করে লিখবে, ঠিক আছে। তো দেখো কন্যার পরিচয় আমি কি লিখেছি, যে বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যা নামতে নীল সন্ধ্যাকে দেখে কবি জীবনানন্দ দাশের মনে পড়ে যায় কোনো কেশবতী নারীর চুলের রং সৌন্দর্যের কথা। নীল সন্ধ্যা নামতেই কবি অনুভব করেন কেশবতী নারী যেন তার এলো চুলের বিন্যাস সাজিয়ে এসেছে। একজন নারীর চুলের স্পর্শ যেমন যে মানুষ অনুভব করতে পারে, ঠিক তেমনই কবি বাংলার এই নীল সন্ধ্যার বিরল স্পর্শ তার চোখে মুখে অনুভব করেন। এই কারণেই বঙ্গ প্রকৃতির নীল সন্ধ্যা কবির কাছে মনে হয় কোনো কেশবতী কন্যা। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা 2.3 কোশ্চেনে যাব। তো 2.3 কোশ্চেনে কি বলা হচ্ছে একবার দেখে নাও। 2.3 কোশ্চেনে বলা হচ্ছে মরদ কি বাত হাতি কা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? দেখো উত্তরে কি বলা হচ্ছে, উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে সংগৃহীত হয়েছে। তারপরে কি প্রবাদটির অর্থ, প্রবাদটি দেখো আমি যেরকম বক্স করে সুন্দর করে লিখেছি তোমরা অনুরূপভাবে লিখবে, তাহলে কি তোমার নাম্বারটা ভালো আসবে, ঠিক আছে। প্রেজেন্টেশন ভালো হলে বন্ধুদের থেকে ভালো নাম্বার পেয়ে যাবে। দেখো মরদ কি বাত হাতি কা দাঁত কথাটির অর্থ হলো খাঁটি পুরুষের কথা আর হাতি দাঁত একবার বের হলে তা আর ভিতরে যায় না, অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথায় নড়চড় হয় না। সেকেন্ড হেডিং আমি বা প্যারা করে দেখো কি লিখেছি, বক্সে লিখেছি যে প্রবাদটি ব্যবহারের কারণ। মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেজন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামীজি জানিয়েছেন ভারতের সংস্কারমূলক কাজে নিয়োজিত হওয়ার জন্য আদর্শ পরিণাম ভালো মন্দ যাই হোক তিনি সর্বদাই যে কোনো পরিস্থিতিতে মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ মানুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্দ্বিধায় প্রতিজ্ঞা করেছেন তার কথা মরদ কা বাত হাতি কা দাঁত, তার কথা নড়চড় হবে না। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো 2.4 কি বলা হচ্ছে, 2.4 বলা হচ্ছে যে ফুরায় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? দেখো
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। তারপরে দেখো, পিপাসা বলতে যা বোঝানো হয়েছে, উন্মুক্ত সবুজ গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জীবনে মানুষের স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার ইচ্ছাকেই পিপাসা বলা হয়েছে। সেই পিপাসা যে কারণে দুরন্ত। দেখো, গ্রাম্য জীবনের সৌন্দর্য মানুষকে চিরকাল আকর্ষিত করে। উদার গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জীবনের মধ্যে সারাটা জীবন স্বস্তিতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা তথা পিপাসা মানুষের চিরন্তন। যুগের পর যুগ কেটে গেলেও, প্রজন্মের পর প্রজন্ম এলেও মানুষের এই পিপাসার বিরাম নেই। মানুষ যত বেশি শহর কেন্দ্রিক হয়ে ওঠে, এই পিপাসা আরও বাড়তে থাকে। এই কারণেই কবি উন্মুক্ত গ্রাম্য জীবনের প্রতি মানুষের চিরন্তন পিপাসাকে দুরন্ত বলেছেন। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এইবারে আমরা 3 দাগের কোশ্চেনে যাবো। তো 3 দাগের কোশ্চেনে যাওয়ার আগে দেখে নাও সেখানে কি কি কোশ্চেন আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের কোশ্চেন। কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। দেখো, এখানে 150 শব্দ মানে কিন্তু একটু তোমাকে বড় লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে। তো 3 দাগের 1-এ কি দেওয়া আছে, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন, সেটা কিন্তু তোমায় লিখতে হবে। 3.2 দেখো, এখানে তোমরা দেখে নাও একবার সমস্ত কোশ্চেন আমি আমার খাতায় লিখেছি উত্তর সহ। সেগুলোকে আমি এর আগে যেমনটা তোমাদেরকে দেখালাম অনুরূপভাবে তোমাদেরকে আমি আবার দেখাবো। তোমরা জাস্ট একবার এইখানে এই কোশ্চেনগুলো একবার দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা স্ক্রিনশট নিয়েছো বা দেখে নিয়েছো, ঠিক আছে। এবার চলো আমরা অ্যান্সার পর্বে যাব। তো বন্ধুরা, এখানে দেখো 3 দাগে কী বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। তো যেমনটা তোমরা একটু আগে কোশ্চেন দেখলে যে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন। তো উত্তরটা তোমরা একবার দেখে নাও। উত্তরে কি বলা হচ্ছে যে উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার দীর্ঘদিনের ভাষা চর্চা থেকে অনুভব করেছেন বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে যখন যেখানে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছে। অর্থাৎ বাঙালি জাতির প্রবণতাই হলো সমাজে যা কিছু সত্য শিব সুন্দর অর্থাৎ চিরন্তন সত্য আনন্দময় তাকে আপন করে নেওয়া বাঙালি জাতি সারা জীবন তাই করেছে। এভাবে গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহায় বাঙালি কখনোই নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে আগ্রহ করেনি, বরং প্রাচীন ঐতিহ্যের সাথে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করেছে বারবার। প্রাবন্ধিকের মতানুসারে এভাবেই বাঙালি চরিত্রে বিদ্রোহ চিরকাল। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এর পরের কোশ্চেন দেখে নাও। 3.2 কী বলা হচ্ছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা, কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি উত্তরও লিখেছি। তো উত্তরটা দেখে নাও কি লিখেছি। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে যার আগমনের কথা বলা হয়েছে সেই হলো বাংলার প্রাকৃতিক পটভূমিকায় নেমে আসা নীল সন্ধ্যা। তারপরে দেখো কি বলা হয়েছে, তার পরের পাঠ আমি লিখেছি যে বাংলার সবুজ গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশ স্বভাবতই আচার্য ও নৈঃশব্দে পূর্ণ, দিগন্তব্যাপী তার বিস্তার। একই সঙ্গে সে নীরব ও গাম্ভীর্যপূর্ণ, গাম্ভীর্যে ভরা বাংলার এই প্রাকৃতিক পটভূমিকায় আকাশপট ও ঘন ঘন রূপ বদল করে। এভাবেই সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা আসে। বাংলার প্রকৃতিতে আসা এই সন্ধ্যার কোনো ক্লান্তি নেই, কোলাহল নেই, তা কাউকেও তা অকারণ উদ্বেলিত করে না। এই কারণেই কবি বাংলার নীল সন্ধ্যাকে শান্ত অনুগত বলেছেন। বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে।
তো তার পরেরটা দেখো 3.3-এ কি বলা হচ্ছে, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও। ঠিক আছে, তো দেখো স্বামী বিবেকানন্দের চিঠিতে মোট 7 জন স্ত্রী পুরুষের নাম আছে। তাদের মধ্যে স্ত্রী চরিত্র 5 জন, মিস নোবেল, মিস মুলার, মিস ম্যাকলাউড, মিসেস সেভিয়ার, মিসেস বুল। আর পুরুষের মধ্যে উল্লেখযোগ্য স্টার্ডি ও মিসেস সেভিয়ারের স্বামী, যদিও তার নাম আলাদাভাবে উচ্চারিত নেই। তো বন্ধুরা দেখে নাও, সকলের পরিচয় আমি এখানে লিখেছি সংক্ষিপ্ত আকারে, তোমরা যা সেটা দেখে নাও। সকলের সংক্ষিপ্ত পরিচয়। মিস নোবেল, পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করে হন ভগিনী নিবেদিতা। তারপরে দেখো মিস মুলার, পুরো নাম মিস হেনরিয়েট মুলার, স্বামীজি একসময় তার আতিথ্য গ্রহণ করেন। বেলুর মঠ স্থাপনে তার অর্থ সাহায্য বিশেষভাবে স্মরণীয়। মিস ম্যাকলাউড, পুরো নাম মিস জোসেফাইন ম্যাকলাউড, স্বামীজির একজন প্রধান অনুরাগী ভক্ত, স্বামীজির ভাবাদর্শে বিশেষ অনুপ্রাণিত। মিসেস সেভিয়ার, স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত ধর্ম প্রচারে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। তারপর হচ্ছে কি দেখো মিসেস বুল, পুরো নাম হচ্ছে সারা বুল, বেলুর মঠে তার অর্থ সাহায্য অসামান্য। ঠিক আছে, তারপরে দেখো স্টার্ডি, পুরো নাম ছিল ইটি স্টার্ডি, বিবেকানন্দের ইংরেজ ভক্ত এবং বেদান্ত ধর্ম প্রচারক। তারপরে দেখো 3.4-এরটা কি বলা হচ্ছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, পঙ্কুক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নোটে গাছের বুড়িয়ে ওঠা এবং মুড়িয়ে না যাওয়ার সঙ্গে গ্রামীণ প্রবাহমান সংস্কৃতির যোগ রয়েছে। রূপকথা বলার শেষে আমাদের দাদু দিদিমারা উচ্চারণ করেন, আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। কিন্তু তারপরেও কেন রে নোটে মুড়ালি বলে কথাটা দীর্ঘস্বরে চলতে থাকে। এই নিরবিচ্ছিন্নতা ও বহমানতার দিকটিকেই কবি আলোচ্য প্রসঙ্গে তুলে ধরেছেন। গ্রাম বিচ্ছিন্ন শহর নিবাসী মানুষ আপাতভাবে গ্রামকে ভুলতে থাকলেও তার মনের অচেতন কোনো স্মৃতির খেলা চলতেই থাকে। পুনরায় লাউ মাছা, জন্মভিটে সন্ধ্যার বাতাস এই স্মৃতিকে জাগরুক করে। এই স্বেদ এবং পুণ্যস্মরণ অন্তহীন, কোথাও তার ইতি পড়ে না। এই নিয়ত প্রবাহমান ধারার ভাবসত্যকে ব্যক্ত করতেই কবি গ্রামীণ লোকজ সংস্কৃতি রূপকথার অনুষঙ্গ থেকে অবার্থ পঙ্কুক্তিতে কাব্যিক ব্যঞ্জনায় উপস্থাপিত করেছেন। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক আছে, তো এর পরের কোশ্চেন দেখে নাও। 3.5-এ কি বলা হচ্ছে, 3.5-এ বলা হচ্ছে তাহারা দারিদ্র কিন্তু লোভী নয়, কাদের কথা বলা হয়েছে। পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র এবং নির্লভতার প্রসঙ্গে আলোচনা করো। আলোচ্য রাধারানী উপন্যাসে রাধারানী তার মায়ের কথা বলা হয়েছে। রাধারানী আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র। সে বছর 10-11 পিতৃহীন বালিকা, একদা অবস্থা সম্পন্ন হলেও বর্তমানে হত দরিদ্র। কোনো রকম মায়ের কায়িক পরিশ্রমে তাদের দিন গুজরান হয়। মায়ের অসুস্থতার দরুন তাকে বুনোফুল তুলে মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে যেতে হয়েছে। রাধারানী অনুভূতিপ্রবণ মেয়ে, মায়ের পরিস্থিতি বুঝেই সে যাবতীয় কাজ করছে। এদিক দিয়ে তাকে বিচক্ষণ ও বুদ্ধিমতী বলা যায়। অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলাতেও তার কোনো জড়তা নেই, তাই রাধারানী সম্পর্কে অনায়াসে বলা যায় যে সে অক্ষর পরিচয় সম্পন্ন, সরলা, সেবাপরায়ণ, মাতৃ অনুগতা এবং নির্লোভ বালিকা। বন্ধুরা তার পরের পার্ট দেখে নাও। এখানে বলা হয়েছে কি, রাধারানী ঘর পরিষ্কারের জন্য ঝাঁটা দিতে গিয়ে যে নোট পায় তাতে যেমন রাধারানীর নাম লেখা তেমনি দাতা রুক্মিণী কুমারের নামও লেখা আছে। অবস্থা অনুধাবন করে রাধারানীর মায়ের মনে হলো উদ্দিষ্ট ব্যক্তি তাদের দয়া করতে চান, তাও আবার অলক্ষ্যে, সামনে না এসে এমনভাবে
দান করা বিধবার কাছে অপছন্দের, অথচ রুক্মিণী কুমার তাই করেছে। সেই কারণে রুক্মিণী কুমারের প্রদত্ত টাকা তারা খরচ না করে তুলে রাখে। দরিদ্র হলেও এই আচরণ তাদের নির্লোভ হওয়ার পরিচয় দেয় বলেই কথাটি বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী পার্ট 5। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে যদি তোমার কোনো সমস্যা থাকে, এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে, যাতে তাদেরও হেল্প হয়। আর আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে একদমই ভুলো না। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।